শুভ সকাল। দর্শক নিশ্চয়ই ভালো আছেন। প্রত্যেকদিন নানা রকমের সম্ভাবনা নিয়ে একটা দিন শুরু হয় এবং নিশ্চয়ই আপনার নানা রকমের প্রত্যাশাও পূরণ হয়। আজকেও সেরকম প্রত্যাশাময় একটা দিন শুরু করেছেন আপনি, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা ছড়িয়ে আজকের আয়োজন শুরু করছি। পুরো আয়োজন জুড়ে থাকবো আমি আজমির হাসান কনক এবং থাকছি টিনা নন্দী। প্রত্যেককে আমন্ত্রণ এবং আমন্ত্রণ জানানোর পাশাপাশি আহ্বান আমাদেরকে লিখে ফেলার facebook.com/সকালের বাংলাদেশ। এখানে যা কিছু লিখতে চান, লেখার বিষয় অনেক হতে পারে। আমরা সবে মাত্র ফেব্রুয়ারি থেকে মার্চে এলাম, তো সেক্ষেত্রে স্বাধীনতা নিয়ে আমাদের তরুণ প্রজন্মের একটা বিশাল ভাবনার জায়গা রয়েছে। সেই জায়গাটা তরুণদেরকে বলার উদ্দেশ্য মানে এই নয় যে বাকিরা আমাদেরকে লিখবেন না, প্রত্যেকে লিখবেন যারা আমাদের সাথে রয়েছেন। আপনাদের স্বাধীনতা বিষয়ক ভাবনাটা বিশেষ করে এই মাসটা জুড়েই আমরা জানতে চাইবো, সেটা নিয়েই আমাদেরকে লিখবেন। আরও একবার নতুনদের জন্য অ্যাড্রেসটা বলি, facebook.com/সকালের বাংলাদেশ। এবং প্রত্যেক দিনই তো আমাদের জন্য কিছু না কিছু বিশেষ নিয়ে আসে, বিশেষভাবেই আমরা যাপন করতে চাই আমাদের জীবন। সে কারণে যদিও যেহেতু একটা রাষ্ট্রের মধ্যে থাকি, সবসময় ভালো থাকা সম্ভব হয় না, সম্ভব না হলেও আমরা ভালো থাকতে চেষ্টা তো করি। ভালো থাকার জন্য অনেক অনুষঙ্গ আমাদের লাগে, অনেক উপাদান লাগে। আজকে দিনটি বিশেষ করে যখন আমি আর আজমির এখানে বসে রয়েছি, আমাদের জন্য ভালো থাকার একটি দিন, বিশেষ একটি দিনের কারণ হচ্ছে আজ অনেক জিজ্ঞাসা আমরা এখান থেকে আজকের এই পর্ব থেকে নিবারণ করতে পারবো। তাই আপনাদের বলছি আপনারাও আমাদের সাথে থাকবেন। এর কারণ এই মুহূর্তে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। তিনি এমন একজন মানুষ যার পরিচয় ঠিক একটি নয়। ইংরেজি সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একজন কিংবদন্তি অধ্যাপক তিনি, যাকে তার অসংখ্য ছাত্রছাত্রী আদর্শ মনে করে। তিনি একাধারে সাহিত্য, সংস্কৃতি ও শিল্প সমালোচক, সমাজ এবং রাজনীতি বিশ্লেষক, প্রাবন্ধিক, কলামিস্ট, অনুবাদক এবং অবশ্যই বাংলাদেশের অন্যতম একজন কথা সাহিত্যিক। আমাদের সাথে রয়েছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যার পরিচয় নতুন করে তো সত্যি আর দেওয়ার কিছু নেই। স্যার, শুভ সকাল, আমন্ত্রণ আপনাকে। শুভ সকাল আপনাদের দুজনকে। কেমন আছেন? এই তো আছি কোনো রকম। একটা কথা বলতে চাই, আপনার দিন কিভাবে শুরু হয় সেটা জানার আগে, আপনার আদর্শের আশ্রয় কিন্তু আমাদেরও এই যাপিত জীবন চলছে। সরাসরি টিনা কিংবা আজমির আপনার ছাত্রত্বের কোনো সুযোগ তাদের ব্যক্তি জীবনে পায়নি, কিন্তু আপনি যা রেখে গেছেন সেগুলো কিন্তু আমাদের জন্য একটা কল্যাণ হয়ে আমাদেরকে ঘিরে রাখে এবং তার আশ্রয়েই আমরা চেষ্টা করি, তার অনুপ্রেরণায় আমরা আমাদের অনাগত জীবনকে সাজাতে চেষ্টা করি। স্যার, জানতে চাইব যে গুণী এই মানুষটি প্রত্যেকটা সকাল কিভাবে শুরু করেন? সকালটা খুব সাদামাটা শুরু হয় আমার। আমি কোনো বাইরে হাঁটতেও যাই না। অনেকে যেরকম শরীরটাকে ভালো রাখার জন্য হাঁটাহাঁটি করেন, আমি সেই ধরনের কিছুই করি না। আমি ঘুমটাকে খুব আনন্দ নিয়ে উপভোগ করি। সকালে উঠে আমি সাধারণত 1 কাপ চা খাই, তারপর দিনের কাজ শুরু হয়। কাগজ আসলে কাগজ পড়ি, কখনো টেলিভিশন দেখি, যেমন আপনাদের অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে। এটা আমাদের জন্য খুবই আনন্দের। কারণটা কি আমি বলি, তার কারণটা হচ্ছে খুব প্রাণোচ্ছল একটা অনুষ্ঠান, সবাই খুব আনন্দের সঙ্গে এখানে যুক্ত হয়। আর দ্বিতীয় হচ্ছে যে বাংলা আপনারা বলেন, সেটি আমি এটা সামনাসামনি বলা উচিত কিনা, মিডিয়াতে বাংলা শুনতে শুনতে আমার মনে হচ্ছে বাংলা ভাষাটা খুব দীনহীন একটা ভাষা, তার বিকলাঙ্গ একটা ভাষা। আসলে এবং কিন্তু দুটো ক্রাচে ভর দিয়ে বাংলা ভাষাকে চলতে হয়। আমি আসলে কিন্তু দাঁড়িয়ে আছি ইত্যাদি। তো আপনাদের ভাষায় দেখি যে একটা স্বাচ্ছন্দ্য আছে, যেটি আমার মনে হয় যে প্রত্যেক তরুণকে একটা অনুসরণ করলে ভালো। কারণ মাতৃভাষায় যদি আমি ঠিকমতো কথা বলতে নাই পারলাম, অন্য ভাষা শিখে আমার লাভটা কি? আরেকটা বিষয় আমার ভালো লাগে যে এখানে খুব ইতিবাচক কিছু কথাবার্তা বলা হয়। যেমন আবহাওয়া যখন যিনি আসেন, হ্যাঁ, তিনি আবার রুবি, হ্যাঁ, তিনি শেষ করেন একটা সুন্দর বার্তা দিয়ে, দিনটি সুন্দর যাবে মানুষের। তো সকালটা তো একটা বেশ সুন্দর হয়। তো আমি আবার খুব বেশি টেলিভিশন দেখি না, মাঝে মাঝে কিছুটা বাইরের খবর রাখার জন্য CNN, BBC ইত্যাদি একটু দেখি। তারপর আমার এখনও তো শিক্ষকতা আছি আমি, যদি বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে আমি মোটামুটি সরে গেছি, 2 বছর আগে অবসরে গিয়েছি, কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছি যেখানে ওই ছাত্রছাত্রী সবখানে একই। তাদের সামনে গেলে একটা জিনিস আমার হয় যে এই 18 থেকে 24 এই হচ্ছে আমার সংসার। তো প্রতিদিন এদের সঙ্গে ওঠা বসা করতে গিয়ে আমাদের ওই বার্ধক্য জিনিসটা তেমন চেপে বসেনি। শরীরে বার্ধক্য আসছে কিন্তু মনে বোধহয় আসেনি, কারণ এদের সঙ্গে তো আমি বৃদ্ধভাবে কথা বলতে পারি না। এদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে তাদের মতো করে আমাকে কথা বলতে হবে, তাদের মতো ভাবতে হবে, তাদের মতো প্রত্যাশাটা জিয়ে রাখতে হবে।
এই করতে গিয়ে আমি দেখি যে আমি প্রতিদিন একটা জায়গাতে স্থির হয়ে আছি, যার জন্য হয়তো আমার পুরনো ছাত্রছাত্রী দেখলেও তারাও খুব অবাক হয়ে যে স্যার কি জন্য খুব একেবারে চিন্তা ভাবনায় না, বয়সের দিক থেকে তো বেরোচ্ছে চুল টুল পাক ধরেছে, সেটা অন্য জিনিস, মানসিকভাবে মনের দিক থেকে তিনি কেন এত বৃদ্ধ হননি, কেন একেবারে সংরক্ষণবাদী হয়ে যাচ্ছেন না বা প্রতিষ্ঠান ধর্মী হয়ে যাচ্ছেন না, তার কারণটা হচ্ছে এই ছাত্রছাত্রী আমাকে সবসময় জাগিয়ে রাখে। আরেকটা জিনিস আমি যেটা আপনি শুরু করলেন জুবায়ের, যে আমি আজমির, যে আমি ওদের সঙ্গে সবসময় খুব অন্তরঙ্গভাবে মেশার চেষ্টা করি, কারণ প্রত্যেকেরই তো গল্প আছে। আর ছাত্রছাত্রীর জীবনে এত সমস্যা এসে গেছে এখন, বিশেষ করে এই চাকরির বাজার সম্প্রসারিত হচ্ছে না, বিসিএস পরীক্ষা দিয়ে জীবন কি শেষ পর্যন্ত একজন সরকারি কর্মকর্তা হয়ে কাটাবো, এই ধরনের বহু প্রশ্ন তাদের মনে জাগে। তো আমরা যখন ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে, যে শিক্ষকদের কাছে যেতেই ভয় লাগতো, তো সেই ভয়টা এখন এই তরুণ প্রজন্মের নেই। দরজায় টোকা দিয়ে সোজা ঢুকে পড়লো যে স্যার 2 মিনিট সময় দিতে হবে, তো 2 মিনিট সময় জায়গায় 20 মিনিট চলে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে 2 মিনিট 20 মিনিটের কোনো ব্যবধান আমাকে টানতে হবে, কারণ তার কথাগুলি আমাকে শুনতে হবে, যার জন্য আমার অনেক উপকার হয়। তো সকালটা আসলে দিনটাকে শুরু করে, সেটা তো ঠিক, অনেকেই খুব হতাশ বাংলাদেশ নিয়ে, সকালে উঠে যানজট নিয়ে অনেক নিষ্পেষণে পড়ে যান, রাজনীতি নিয়ে নানান ধরনের চিন্তা, অর্থনীতি ঠিক কীভাবে যাচ্ছে, ডলারের দাম কেন বাড়ছে, নানান ধরনের চিন্তা মাথায়। আমার মাথায় এই ধরনের কোনো চিন্তা আসে না। আমি সবসময় মনটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, ওই সকালের বাতাসটার মতো, যাতে সন্ধ্যার সময় যেন বলতে পারি যে দিনটা ভালোই কাটলো। জি, তো আমি নিশ্চিত যে আমি এইটুকু তৃপ্তি নিয়ে আমি বলতে পারি যে আমার প্রত্যেকটা দিন আমি এইভাবেই কাটাই। আমার কোনো অভিযোগ নেই জীবন নিয়ে, আমার কোনো অপ্রাপ্তির চিন্তা নেই, আমার কোনো অসম্পূর্ণতা নেই, কারণ মানুষ এক জীবনে কতই আর করতে পারে। নিশ্চয়ই, নিঃসন্দেহে। এবং আমরা জানি সৈয়দ মঞ্জুরুল ইসলামের জীবন কতটা ভরপুর, কারণ আপনি এত মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসায় বাঁচেন। সেটা জানি না টিনা, শ্রদ্ধা ভালোবাসার জিনিসটা আমার কাছে শুনলে কেমন জানি সংকোচ লাগে। পারস্পরিকতা কথাটা আমি বিশ্বাস করি, যে একজন শিক্ষককে যখন আমি শ্রদ্ধা করি, তখন সেই শিক্ষককে সেই শিক্ষার্থীকেও শ্রদ্ধা করতে হয়। তো যখন এই শ্রদ্ধার জায়গাটা তৈরি হয়ে যায়, যে তারও একটা ব্যক্তিত্ব আছে, তারও একটা চিন্তা আছে, তারও একটা মত আছে, সেটিকে আমাকে সম্মান দেখাতে হবে। যদি এই জায়গাটা তৈরি হয়ে যায়, তখন আপনাতেই একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হয়ে যায়। সেটাকে আমি শ্রদ্ধাই বলি, ভালোবাসাই বলি, যেভাবেই বলি, এটি একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক, এটি কখনো ফাটল ধরে না। আর যেখানে স্বার্থের সম্পর্ক চলে আসে, সেটি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। সেই জন্য আমি দেখেছি যে অনেক পরিবারের ভিতর এখন টানাপোড়েন চলছে, কারণটাকে ওই শ্রদ্ধার জায়গাটা মানুষ হারিয়ে ফেলছে। আমি আমার শিক্ষার্থীদের বলি যে যখন তুমি জীবন শুরু করবে, অনেকে তো বিয়ের কার্ড নিয়ে আসে আমার কাছে, আমি বলি যে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে শ্রদ্ধার সম্পর্কটা কখন হারালে চলবে না। শুনতে অবাক লাগে যে একজন স্বামী স্ত্রীর ভিতরে আবার শ্রদ্ধার সম্পর্ক কি? হ্যাঁ, শ্রদ্ধার সম্পর্ক। প্রত্যেকের অত্যন্ত একান্ত কিছু জায়গা আছে, পরিসর আছে, সেখানে আমি হস্তক্ষেপ করলেই চলবে না। মানে আমি একজন জীবনসঙ্গী আমার হয়ে গেলে মানে তার সকল কিছু আমার নিয়ন্ত্রণে, এই চিন্তাটি কিন্তু অত্যন্ত সেকেলি চিন্তা। তাকে পরিসর দিতে হবে, সেই পরিসর সবখানে আছে। ছাত্রকেও সেই পরিসর দিতে হবে, তার একান্ত জায়গায় সেই সম্রাট, সেখানে আমি কোনো হস্তক্ষেপ করব না। তার চিন্তার জায়গায় সে হচ্ছে একচ্ছত্র অধিকর্তা, সেখানে আমি হস্তক্ষেপ করব না। যেখানে অপূর্ণতা সেখানে যোগাবার চেষ্টা করব, মনটাকে জাগাবার চেষ্টা করব, সেটি তো আমার শিক্ষক হিসেবে করার কথা। তো কিছু কিছু নিয়ম আমি মেনে চলি। আমার মা শিক্ষক ছিলেন, আমার বাবা শিক্ষক ছিলেন, তাদের কাছ থেকেও শিখেছি। আর আমার খুব অসম্ভব ভালো ভালো কিছু শিক্ষকের ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয়েছে, তাদের থেকে আমি অনেক কিছু নিয়েছি। ফলে শিক্ষকতাটাকে আমার একটা পরিপূর্ণ পেশা হিসেবে মনে হয়, যেখানে অপূর্ণতার কোনো জায়গা নেই। হয়তো সেই কারণে আমি অল্পতেই সন্তুষ্ট। এবং সেটা আমাদেরকেও স্যার মুগ্ধ করলো, এবং আমরাও জেনে গেলাম যে একটা মানুষ কিভাবে সহজেই সুখী হতে পারেন। এই যে অপূর্ণতা অনুভব করা বা অনেক সময় অভিযোগ করা, এই বিষয়গুলোকে বাদ দিলেই হয়তো বা জীবনটা একটা পূর্ণাঙ্গতার দিকে যেতে পারে, একটা সুখের দিকে যেতে পারে। আমরা স্যার আপনার কথা, আপনার শিক্ষার্থীরা কিভাবে মনোযোগ দিয়ে শোনেন সেটা আমাদের দর্শকরা, যাদের সুযোগ হয়নি আপনার ক্লাস করার, তারা আজকে বুঝতে পারলেন। কারণ অনেকক্ষণ ধরেই আমরা কথা বলার সুযোগ খুঁজছিলাম, কিন্তু সুন্দর ওরকম কোনো জায়গা পাইনি। মনে হলো কি যে আপনার কথা শোনাই ভালো, কিন্তু যেহেতু সঞ্চালনার দায়িত্বটা আমাদের, এর জন্যই স্যার আমাদের একটু থামাতে হলো। অনেক জিজ্ঞাসা নিবারণের কথাটি না বলেছে।
সবার আগে সম্ভবত টিনা তোমার একটা প্রশ্ন আমি আছে। বই প্রসঙ্গে যাব ভেবেছিলাম যে এত বড় একজন কথা সাহিত্যিককেও যেহেতু পাশে পেয়েছি, অনেক কিছু জানার রয়েছে। তবে আপনার কথা শুনে আমার মনে হলো আমি বই প্রসঙ্গে আগে যাব না, আমি শিক্ষকতা প্রসঙ্গেই একটুখানি থাকতে চাই। আপনি যেহেতু এতক্ষণ ধরে বললেন আপনার বাবা মাও শিক্ষক ছিলেন, একবার উল্লেখ করলেন, সবার আগে তো আপনার কাছ থেকেই শুনতে চাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম যিনি এত সাকসেসফুল একজন শিক্ষক, তিনি কি মনে করেন একজন ভালো শিক্ষক হতে গেলে কি কি গুণাবলী তার মধ্যে থাকা দরকার? পাশাপাশি এটাও জানতে চাই আপনার জীবন থেকে, আপনার বাবা মার শিক্ষক ছিলেন বলেই কি এত সাকসেসফুল শিক্ষক আপনি হতে পেরেছেন, সহায়ক ভূমিকা পালন করেছে যেটা? আমি খুব সংক্ষেপে তাইলে বলতে থাকবো। আমার বাবা মা খুব বিপরীত চরিত্রের মানুষ ছিলেন। বাবা ছিলেন একেবারে যেন বয় স্কাউট মাস্টার বলে না, জীবনটা গুছিয়ে চলতে হবে, বলতেন ডিপ ড্রাইভিং ডিজায়ার থাকতে হবে, ডিসিপ্লিন ইত্যাদি থাকতে হবে, এবং পড়াশোনার সময় পড়াশোনা, খেলার সময় খেলা। কিন্তু বাবা আমার সৌভাগ্যের বিষয় বেশিরভাগ সময় বাইরে বাইরে চাকরি করেছেন। আমরা মায়ের অধীনে বড় হয়েছে, মা ছিলেন শিক্ষক, মা ছিলেন পরিপূর্ণভাবে একজন উত্তরাধুনিক মানুষ। মা পড়বো না, আচ্ছা পড়িস না, বাহ, মা পড়াশোনা করে কি হবে, তাই তো আমি সেটা ভাবি, পড়াশোনা করে আচ্ছা ডাক্তার হব না, তাহলে কি হবে, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার না, আমি ইঞ্জিনিয়ার হব না, আমি ইংরেজি সাহিত্য পড়বো, পড়। তো এই যে আশকারা পেয়েছি মা থেকে, তাতে আমার কাজের সময় কাজটা করেছি, খেলার সময় খেলেছি, কোনো বাধা আমি জীবনে অনুভব করিনি। ফলে একজন বাবা মাকেও বলি যে সন্তানকে বাধাগ্রস্ত করবেন না, আপনি যা চান সেটি তার উপর চাপিয়ে দেবেন না, সে নিজের সম্পর্কে কী চায় সেটি আগে জানুন, এবং একটি সন্তান যত বড় হবে তার দিনে দিনে এই চিন্তাটি বদলাবে। যেমন আমি একসময় ভাবতাম আমি যুদ্ধ বিমানের চালক হব, একসময় মনে হলো যুদ্ধ বিমানের চালক তো মানুষ মারে, কি সর্বনাশ, কেন হব, মুদি দোকানদার হব, কারণ আমাদের পাড়ায় এক ভদ্রলোক ছিলেন মুদি দোকানদার, তার বয়ম ভর্তি ছিল চকলেট। তো ভাবতাম যে এই চকলেটের মালিক হওয়ার একটা উপায় হচ্ছে দোকানদার হওয়া। তো আমার নির্দিষ্ট কোনো উদ্দেশ্যই ছিল না জীবন নিয়ে, যার জন্য আমি এত আনন্দের সঙ্গে জীবনটা কাটাতে পেরেছি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। একজন শিক্ষকের সম্মান করতে হবে ছাত্রের বা ছাত্রীর চিন্তাগুলিকে, তাকে জায়গা দিতে হবে, তাকে ছোট ভাবলে চলবে না, তাকে সমান ভাবতে হবে। তাতে লাভ হবে কি, ওর থেকে অনেক চিন্তা আমি ধার নিতে পারবো, যেটি আমি হয়তো যদি তাকে ছোট মনে করি তাহলে অবহেলা করব, সেটি আমার গোচরেই আসবে না, সেটি উচিত নয়। আর সবচেয়ে বড় জিনিস, তাকে পড়তে হবে। প্রস্তুতি ছাড়া ক্লাসে যাওয়াটা আমি অত্যন্ত অপরাধ মনে করি, কারণ আমি 50টা মিনিট সময় নিচ্ছি বা 1.5 ঘন্টা সময় নিচ্ছি, এটি অত্যন্ত মূল্যবান সময়, একজন তরুণের জীবনের মহামূল্যবান সময়। সেই সময়টা বাইরে হাঁটলেও তো আর অনেক শিখতে পারে। তার মানে সে যাই করুক, তার ফ্রিডম থাকুক, বাবা মা তাকে না আটকাক, কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময় তার টাস্ক কমপ্লিট করতে হবে, তাকে পড়তে হবে। তাকে বলতে হবে তোমার, এই যে বলে না আত্মশক্তির রবীন্দ্রনাথ বলতেন সবসময়, ওই জায়গাটা দেখিয়ে দিতে হবে। আর আত্মশৃঙ্খলা যাকে বলে, যে নিজের শৃঙ্খলা নিজের, আমি রাত 3টার সময় ঘুমাই আর 2টার সময় ঘুমাই আর 11টার সময় ঘুমাই, এটি আমার বিষয়, কিন্তু আমার শৃঙ্খলাটা থাকতে হবে, এমন ঘুম যাতে আমার স্বাস্থ্যটা খারাপ না হয়। এটি যদি আমি তাকে শেখাতে পারি, তাহলে অনেক বিপর্যয়ের মধ্যেও সে স্থির একটা কেন্দ্র খুঁজে নেবে। আর যদি আমি শুধু স্থির কেন্দ্রের চিন্তায় তাকে ছড়িয়ে দেই, তাহলে স্থির কেন্দ্র খুঁজতে গিয়ে সে কেন্দ্রই পাবে না। আর জি, সহমত স্যার। স্যার আমরা একটু ডিসিপ্লিনড, এই কারণে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। অবশ্যই দর্শক আপনারা সাথেই থাকবেন, বিশেষ করে যারা, আমি ব্যক্তিগতভাবে এরকম অনেককে বলতে শুনেছি মঞ্জুর স্যারের ক্লাস পাইনি, মঞ্জুর স্যারের ক্লাস পাইনি। আপনাদের সেই হাহাকারের কারণ তো নিশ্চয়ই বুঝি, তবে আজকে আমাদের এই পর্ব থেকে বোধহয় কিছুটা আত্মতুষ্টি হলেও নিতে পারবেন, কিংবা সন্তুষ্টি হলেও সেটার খোরাক আমরা জোগাতে পারবো। তাই সাথেই থাকবেন, আপাতত একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজমির এবং টিনা, এবং আমাদের সাথে রয়েছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যিনি শুরুতেই বলেছে তার অনেক পরিচয়, শুধুমাত্র কথা সাহিত্যিক কিংবা অত্যন্ত সফল একজন শিক্ষক এভাবে বলে তাকে ঠিক এই পরিচয়ে আটকানো যায় না। যাই হোক, আবার স্যারের কাছে ফিরি। স্যার, আমাদের খুব ভালো লেগেছে, খুব মজার লেগেছে যে যুদ্ধ বিমান চালাতে চেয়েছিলেন, আবার ক্রিকেটার, আবার মুদির দোকানদার, কিন্তু শেষ পর্যন্ত জীবনটা অন্যরকম একটা পথে চললো। যে পথে আপনি নিশ্চয়ই চালাতে চেয়েছেন সেই পথেই জীবনটা চলছে। এর বাইরে আপনার অনেক লেখা পাঠক পায়, এর মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে আপনি অনেক গবেষণা করেছেন, লিখেছেন। প্রশ্নটা হচ্ছে যে যেহেতু আপনি লিখেছেন, সেহেতু আপনার নিশ্চয়ই অনেক জায়গায় যেতে হয়েছে, অনেক গবেষণা করতে হয়েছে। যদি সেইখান থেকে কোনো অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করেন।
মুক্তিযুদ্ধ নিয়ে বলাটা আমি সবসময় একটা কর্তব্য মনে করি, কারণ সেটি আমাদের অস্তিত্বের ঠিকানা। সেখান থেকে আমাদের যাত্রা নতুন করে শুরু। আমরা 52 থেকে তো শুরু করেছি। প্রথমে একটা সাংস্কৃতিক আন্দোলন নিয়ে, যার পিছনে ছিল 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, যেটা মধ্যবিত্তকে একটা রাজনৈতিক নির্দেশনা দিয়েছিল, বুদ্ধিবৃত্তিক নির্দেশনার পাশাপাশি। 52 আন্দোলন আমাদের সাংস্কৃতিক পুনর্জাগরণের একটা বিষয়। আমরা বুঝে ফেললাম আমাদের শক্তিটা কোথায়, ভাষায়, সংস্কৃতিতে। 54 সালে সেটিকে আমরা অনুবাদ করলাম রাজনৈতিক সক্ষমতায়। আমরা যুক্ত ফ্রন্ট জিতে গেল, মুসলিম লীগ চলে গেল একেবারে আস্থা করে। তারপর তো পাকিস্তানিরা বুঝে ফেললো, 58 সালে সামরিক শাসন আসলো, কিন্তু 61 সাল থেকে আমরা আবার জেগে উঠলাম। একদিকে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী, তারপর শিক্ষা কমিশন একটা পাকিস্তান চাপিয়ে দিতে চাইলো। পুরো 60-এর দশক তো আমাদের রাজনীতি নিয়ে চললো। 66 সালের 6 দফা আন্দোলন। 71-এ গিয়ে আমরা সঠিক একটা সিদ্ধান্ত পেলাম বঙ্গবন্ধুর কাছ থেকে, 7ই মার্চের সেই ভাষণ থেকে, এই মার্চেই। এবং 1 মার্চ যখন এই ইয়াহিয়া খানের চাতুর্য ধরা পড়লো, তারপর থেকে তো আমরা জেগে উঠলাম। তারপরে আমাদের জাতীয় পতাকা তৈরি হয় 2 মার্চ। জাতীয় পতাকা একবার হাতে নেওয়ার পর আর তো পিছন ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমরা যাইও নি, আমরা ক্রমাগত এগিয়ে গেছি। 71 সালে যে পরিমাণ আমাদের আত্মত্যাগ, এটি এই প্রজন্মের জানা উচিত। প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু হলেও একটা কষ্ট মানুষের ছিল, হয় মৃত্যুর, না হয় হারানোর, না হয় বঞ্চনার, কিছু না কিছু শোক। কত সন্তান হারিয়ে গেছেন মায়ের কাছ থেকে। তো আমার একটা উদ্দেশ্য হয়ে গেল এই মাদের গল্পগুলি জোগাড় করা। তা আমার অনেক শিক্ষার্থী আমাকে সাহায্য করেছে এই মাদের গল্প জোগাড় করে দিতে। আমি অনেক জায়গায় গিয়েছি, আমার শিক্ষার্থী যারা হয়তো একটা সরকারি কর্মকর্তা হয়েছে, অথবা স্কুলের শিক্ষক, অথবা সে পড়ছে বিশ্ববিদ্যালয়ে, আমাকে নিয়ে গেছে মাদের কাছে। 5-6 জনের জায়গায় হয়তো একজন আমাকে বলেছেন তার গল্পটি, কিন্তু সেই যে অসাধারণ গল্প। এক মা বলছেন, আমার ছেলে মারা গেছে কিন্তু আকাশে আছে তো। একেবারে বিশ্বাস নিয়ে বলছেন, বলছে মাঝে মাঝে বৃষ্টি হলে মনটা খারাপ হয়। কেন খারাপ হয়? একটু শীত কাতুরে ছিল, তারপর রোদ উঠলে মনটা খুশি হয়ে যায়। মানে মা বিশ্বাস করছেন ছেলে আকাশে আছে, মানে তার পুরো অস্তিত্বের সাথে এখনো রেখে দিয়েছেন আর কি ছেলেকে। এটা বিজ্ঞান কিছুতেই এটাকে স্পর্শ করতে পারবে না। আর এখানে বিজ্ঞান একেবারে মানে ব্যর্থ হয়ে যাবে। তো এই গল্পগুলি আমি জোগাড় করেছি, অনেকগুলি গল্প। তাতে একটা ভিন্ন মাত্রা আমাকে নিয়ে গেছে, যে আমাদের কল্পনায় কিভাবে 71 সালটি এইভাবে একটা অভিঘাত তৈরি করে গেছে। আমি তো মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, যুদ্ধের ইতিহাস পড়েছি। আমার এখনকার যতগুলি গল্প লিখছি মুক্তিযুদ্ধ নিয়ে, যুদ্ধ কথাটাই হয়তো আসেনি। মা হয়তো যুদ্ধ কথাটা একবারও বলেননি। শুধু এক মা বলছেন খবিস, মানে ওই পাকিস্তানিরা হোক, রাজাকাররা হোক, এটা খবিস। সিলেটের মা, খবিস খুব গালি, একটা বাজে গালি, এইটুকু বলছেন, তার কিছু বলেননি। আমি বরিশালেও গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ। তো বরিশালে গিয়ে মা বলছেন, আমার তো মনে হয়েছিল যুদ্ধ একটা হইব, তো হইবে, কিন্তু আমার ছেলে বলে না, যুদ্ধ হইবে না, আপনার যুদ্ধে না গেলে যুদ্ধ হইবে না। তো খুব মজার করে উনি, আমি বলতে পারবো না, দুজনে তো সেটা হচ্ছে পাথরঘাটা, বরিশাল একদম নিচের দিকের। এবং সেখান থেকে আমি একটা গল্প আবিষ্কার করেছি। তো সেটি হচ্ছে কি, মানে গল্পের খোঁজে থাকতে হয়, কিন্তু গল্প আবার মানুষের খোঁজেও থাকে। এই গল্পগুলো আমাদের চারদিকে ঘুরছে, কিন্তু কান পাতলেই শোনা যায়। কিন্তু আমরা এই নগর সভ্যতায় এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা এই সভ্যতার এই গল্পগুলো আমরা তুলছি না আমাদের কানে, অথচ এগুলো আমাদের অস্তিত্বের মূলে। এই গল্পগুলি আমাদের বয়ন করেছে আমাদের সমস্ত সভ্যতার শক্তিগুলি। এই জন্য আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মুক্তিযুদ্ধের কাছে ফিরে যেতে হবে। এই মার্চ মাসে দাঁড়িয়ে আমাদের একটা প্রত্যয় হোক, যদি কোনো তরুণ, যদি কোনো শ্রোতা দর্শক যদি শুনে থাকেন আজকের অনুষ্ঠানটি, মুক্তিযুদ্ধে ফিরে যান, পূর্বপুরুষদের স্মরণ করুন। তরুণদের তো দাদা টাদা যুদ্ধে গেছে, তাদের স্মরণ করুন এবং তাদের আত্মত্যাগের মহিমাটা আপনাদের গায়ে লাগান, মুখে লাগান, মাথায় লাগান, শরীরে লাগান, কল্পনায় লাগান। দেখবেন আপনাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। বাহ,
জি নিশ্চয়ই স্যার, আপনার কথা শুনে তাহলে আমার একটু যেটা খুব করেই জানতে চাই যে ধরেন আপনি মহিমার কথা বললেন যে এই আত্মত্যাগের মহিমাটা লালন করতে হবে, এটা তো আসলে মূলত লালন করারই জিনিস, শুধুমাত্র মার্চ কিংবা ফেব্রুয়ারিতে আবদ্ধ করে রাখার তো জিনিস নয়, এটা আমাদের একেবারে কি বলে শিরায় শিরায় প্রবাহিত করে রাখার মতন একটা করে দেওয়ার মতন জিনিস। তো সেক্ষেত্রে আপনি যখন কিছু লেখেন কিংবা লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে চান, তখন কি এটা মাথায় রাখেন যে এই মেসেজটা আমি এভাবে দেব, তরুণদেরকে কমিউনিকেট করতে পারবে তাহলে, কিংবা এটা থেকে ওরা শিখতে পারবে, সেটার উপকার হবে? ধরেন যখন, অথবা আমি যদি এভাবে জানতে চাই যে আপনি যখন লেখেন, লেখার সময় কোন কোন বিষয় আপনি মাথায় রাখেন যেটা তরুণদের জন্য খুব উপকারে দেবে? লেখাটা একটা অদ্ভুত রসায়ন। আমি যতই মাথায় একটা চিন্তা নিয়ে ঢুকি, 2-3টে বাক্য হয়ে গেলেই নিজের মতো গল্প একটা পথ খুঁজে নেয়। আচ্ছা, তো যে এই পথ খুঁজে নেওয়ার সঙ্গে ঝগড়া করে তার লেখাটা অসম্পূর্ণ হয়ে যায়। আচ্ছা, আমার গল্পের ভিতরে একটা শক্তি দাঁড়িয়ে যায়। আমার মনে হয় একটা কথক আমাকে দিয়ে গল্পটা লেখাচ্ছে। বাংলা সাহিত্যে 2টো ধারা আছে গল্পের, একটা হচ্ছে কথ্য সাহিত্য, বহু পুরনো, কয়েক হাজার বছরের হয়তো, আর লিখিত যেটি সেটি তো মাত্র 250-300 বছরের। আমি কথ্য সাহিত্যের কাছে ফিরে গেছি। আচ্ছা, পুঁথি পাঠ করেন যারা, তাদেরকে আমি শুনেছি ছোটবেলা। আমার কতদিন স্কুল পালিয়েছি এই পুঁথি শোনার জন্য। সিলেট শহরে নদীর পাড়ে কিন ব্রিজ নামে একটা ছিল, ওটার নিচে বলতেন, শুনেছি। আমি আমার গ্রামের মানুষ, আমি গ্রামে কখনো থাকিনি, কিন্তু কখনো আমার বাড়িতে যদি আসতেন কেউ, গল্প বলতেন, শুনতাম। আমাদের পাড়ায় একটা হিন্দু বিধবা মহিলা ছিলেন, গল্প বলতেন, তার গল্প শুনতাম। আমাদের এক কাজের মানুষ ছিলেন যিনি হাসন রাজার অঞ্চলের মানুষ, তিনি অভিনয় করে গল্প শোনাতেন আমাকে। তো আমার লেখার ভিতরে ওই ঐতিহ্যটা চলে এসছে। আচ্ছা, ফলে ওই ঐতিহ্যে কিন্তু গল্পটা নির্ধারিতই থাকে, কিন্তু বলাটা হচ্ছে আসল কথা। তো প্রত্যেক বলায় একটা গল্প নতুন হয়ে যায়। আমাদের রূপকথা শুনি নাই, একই জিনিস জানতাম তো কি হবে সেটা সবাই জানে, কিন্তু কেন আমরা টান টান উত্তেজনায় বসে থাকতাম, রাজকন্যা কিভাবে উদ্ধার পাবে আমরা জানি, কিন্তু ওটাই হচ্ছে আসল গল্পের রসায়ন। আমি এটাই বিশ্বাস করি বলে আমি আগে থেকে কোনো চিন্তা নিয়ে নামি না। কিন্তু আমি মনে করি যে একটা গল্পের একটা যদি সুঠাম কাঠামো দাঁড়িয়ে যায়, আর সেখানে যদি আমি এই ধরনের কিছু কথা বলি, এই যে মায়ের কথাটি বললাম, বা একজন ডাক্তার পুরনো ঢাকার, তিনি বলছেন আমার এখানে সাপ ঢুকতো, ব্যাঙ ঢুকতো চিকিৎসার জন্য, তিনি বিশ্বাস করতেন যে একজন রাজাকার সাপ। তো বলতেন ওকে আমি ইঞ্জেকশন দিয়ে যখন দিতাম ও দাপাতো, আমার মনে হতো যেন আমার একটা পাপ মোচন হচ্ছে, একজন ডাক্তার। তো এইটি তো আর শিক্ষণীয় কিছু নয়। ফলে আমি যখন এই গল্পটি আবার নতুন করে আমি নিজের মতো লিখলাম, তখন তো এটি একজন পড়ে বুঝবেন যে আমি কোন দিকে তাকে নিতে চাচ্ছি। তো যেরকম আমাদের গ্রামের গল্প কথক কোনো রকমের নীতিবাক্য দিয়ে শেষ করেন না, এই এরপর থেকে জীবনে এইভাবে গর্বি, সে কখনো বলেন না। আর গল্পে নীতিকথা এলেই কিন্তু ঈশপীয় হয়ে যাবে। তো আমি তো ঈশপ না, আমি একজন গল্প কথক, আমি গল্প লেখকও বলি না, আমি একজন গল্প কথক। বাংলাদেশের ঐতিহ্যে যিনি যে আমি আছি সেখানে যেভাবে তারা বলেন সেভাবে বলেছি। স্বাভাবিক, এবং এটাই যে সকল গল্প শিক্ষণীয় সেটার ইন্টেনশনই থাকে যে শেষের দিকে গিয়ে একটা ইতিবাচক কথা দিয়ে সাবধান করে দেওয়া, মানুষকে সতর্ক করে দেওয়া বা অভিজ্ঞ করে দেওয়া। আর যেটা গল্প সেটা গল্পের মতোই শেষ হয়। স্যার চমৎকার বিশ্লেষণ করলেন, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের আরও একটা বিরতির স্যার প্রয়োজন আছে। দর্শক এই মুহূর্তে আরও একটা বিরতি নিচ্ছি, তবে সাথেই থাকবেন, এক্ষুনি ফিরছি। ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আজমির এবং টিনা রয়েছে, এবং আমাদের সাথে যিনি অতিথি রয়েছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্যারের কাছে আবার একটু ফিরতে চাই, সময় নষ্ট না করে। আজমির। হ্যাঁ স্যার, যেহেতু অমর 21শে গ্রন্থ মেলা গতকালকে শেষ হয়েছে, আমরা 2 দিন অবশ্য অতিরিক্ত পেয়েছিলাম, কারণ বৃষ্টি এর আগে 2 দিন আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। তো এবারের বইমেলা নিশ্চয়ই অন্যান্য বইমেলার মতো করে এবারের বইমেলা থেকেও আপনার ঝুড়িতে কিছু বই, নতুন বই এসেছে। পাঠক হিসেবে স্যার আপনি কি ধরনের বই পড়তে পছন্দ করেন? আমি সব ধরনের বই পছন্দ করি, বিশেষ করে যেগুলি দর্শন কিছু বিষয় থাকে, তারপর কিছু বিষয় থাকে যেগুলি আমাদের বাংলাদেশের রাজনীতি অর্থনীতির বিশ্লেষী কিছু বই, যেগুলি প্রবন্ধ যে ধরনের। আর তো আমি নিজে যেহেতু লেখালেখি করি, কথা সাহিত্যে আছি, সেটি আমি খুব পছন্দ করি। তো সব মিলিয়ে এবার আমি বেশ কিছু বই সংগ্রহ করেছি, অনেকে দিয়েছেন লেখকরা, আমি নিজে কিছু কিনেছি। এর মধ্যে একটি বই আমি দেখাই বিশেষ এই জন্য বলছি, কারণ এটি আসফার হোসেনের দর্শন আখ্যান।
আমি এই বইটি বিশেষ করে এই জন্য দেখাচ্ছি যে এই দর্শনের বিষয়টা খুব গুরুতর দর্শন না, কিন্তু সে অনেকগুলি সহজ বিষয় নিয়ে লিখেছে, যেমন শব্দ, নৈশব্দ, তারপর বিন্দু আছে, তারপর আখ্যান, মানচিত্র এবং সাবান। তো সাবান হচ্ছে আমাদের সভ্যতার একটা চিহ্ন, যে সাবান মাখলে আমি খুব ফর্সা হয়ে যাব ইত্যাদি ইত্যাদি। সে প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছে সাবান কিভাবে প্রতিক্রিয়াশীলতার জন্ম দিয়েছে। আমার ভাষাটা আমি সাবান দিয়ে মুছে দিলাম, মানে ইংরেজি ভাষা আমি কথা বলতে শুরু করলাম, তো ইংরেজি বলতে গিয়ে আমার নিজের বাংলা ভাষাকে আমি অবহেলা করছি। এটা এক ধরনের সাবান মাখার বিষয়। তো ছোট ছোট বিষয়কে এইভাবে ব্যাখ্যা করার তার একটা অসম্ভব শক্তি আছে। ইমদাদুল হক মিলনের একটা উপন্যাস পড়লাম, ৭১-এর মা নিয়ে, ৭১ এবং একজন মা, সেখানে তার নিজের মাকে নিয়ে লিখেছে, কিন্তু এত দরদি একটা গল্প ৭১ নিয়ে যে কোনো গল্পই আমাকে খুব স্পর্শ করে। আর আমি মনে করি যে আমাদের অনেক কিছু লেখার আছে। বইমেলা নিয়ে এখন কিন্তু আমরা মোটামুটি একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাই অনেক পাঠকের মধ্যেই। তার মধ্যে একটা শ্রেণী, আমাদের একটু প্রবীণও বলবো, তরুণরাও অনেকে রয়েছেন, যারা একটা হাহাকার মতন করে যে এত এত বই আসে, পড়ার মতন বই, কেনার মতন বই খুব কম পাচ্ছি। ওই জায়গাটায় নিঃসন্দেহে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলেই আপনার কি ধারণা, কি কারণে এই হাহাকারটা তারা করে থাকেন, সংকটটা আসলেই কোথায় আমাদের তৈরি হচ্ছে, এবং একজন ভালো পাঠক তৈরি করতে, পাঠকের হাতে ভালো বই পৌঁছে দিতে, ওই জায়গাটাকে আরো সমৃদ্ধ করতে এখনকার বইমেলা আসলেই কতটা ভূমিকা রাখছে? আমি প্রথমেই বলি যে এই হাহাকার আমি বিশ্বাস করি না। আচ্ছা, যে এত বই ছাপা হচ্ছে কেন ইত্যাদি। যারা বই লিখছেন তারা তো খারাপ কাজ করছে না, তারা তো ইয়াবার ব্যবসা করছেন না, তারা তো অস্ত্র হাতে দৌড়াদৌড়ি করছেন না, তারা রাজনীতির মাঠে চড়িয়ে বেড়াচ্ছেন না, তারা একটা বই লিখছেন। বই লেখা তো একটা শৃঙ্খলার বিষয়, হয়তো মানসম্পন্ন হয়নি, সেটি পাঠকই বুঝবেন। আর আমি যদি আমার মানটা নাই বুঝলাম, তাহলে তো আমি ভালো পাঠক না। তো যে পাঠকের মান উন্নত হবে, তিনি তো এই ধরনের বই পড়ে বুঝবেন এটি মানসম্পন্ন নয়, আরও ভালো বই আমার চাই, খুঁজতে খুঁজতে তিনি ভালো বইতে পৌঁছে যাবেন। তো শুরুতেই যদি আমি একটা সীমারেখা টেনে দিই যে এরকম বই না হলে আমি পড়ব না, তাহলে তিনি ওইখানে যাওয়ার প্রস্তুতি তার থাকবে না। সেজন্য আমি বলি যে আমার বই পড়ি, আর একটা পচা মাছ কিনে তো আমি খুব সমস্ত জীবন হাহাকার করি না। তো একটা বই যদি ভালো না হয়, তাহলে সেইভাবে তো আমি হাহাকার করা ঠিক নয় আমার, ঠিক না? একটা বই তো তাও একটা মানুষ পড়বে, এবং একটা বই যত খারাপই হোক তার থেকে কিছু না কিছু তো পাওয়ার আছে আমার। তো সেজন্য আমি মনে করি যে বইমেলাতে যত বই ছাপা হয় আমাদের অভ্যর্থনা জানানো উচিত, নিজেদের মতো করে বই আবিষ্কার করি, এবং যত পাঠক মেলাতে গিয়ে খুঁজে খুঁজে নিজের পছন্দের বই কিনবেন, ততই মানটা এমনিতেই নির্ধারিত হয়ে যাবে। এ নিয়ে আমাদের হাহাকার করার কোনো কারণ নেই। আর আমি সংখ্যা দিয়ে বিচার করি না। আচ্ছা, ফলে ওই সংখ্যার বিচারে পড়ে গেলে তখন হাহাকার, যে ৪,৩০০ বই বেরিয়েছে মাত্র ৫০টা, ওটা নির্ধারণ করবে কে? এরকম স্লাইড ক্যালিপার্স আমাদের কোথায় আছে? জি, তাই না? এটা তো পাঠকের নিজের বিষয়। অনেক পাঠক হয়তো এই বইগুলিকেই পছন্দ করবেন যেগুলি আপনি বলছেন ভালো নয়। তো থাক না, মাসুদ রানা তো পড়ছেন, সে তো পরে অনেকে আনন্দ পাচ্ছেন। তো আমি কি মাসুদ রানার সিরিজটাকে আমি কোন মুখে বলবো যে এটি ভালো নয়? যদি একজন আনন্দ পেয়ে থাকেন, তিনি পাচ্ছেন তার মতো করে। এবং তিনি একসময় তো হুমায়ুন আহমেদ সম্পর্কে একটা উন্নাসিকতা ছিল যে পপুলার, জনপ্রিয় লেখক। তো তার মতো একটা বই লিখে আপনি জনপ্রিয় হন না, অসুবিধাটা কোথায়? এবং যিনি হুমায়ুন আহমেদ পড়ছেন, তিনি হাসান আজিজুল হকও পড়ছেন, জি, বা সৈয়দ শামসুল হকও পড়ছেন, আবার তিনি কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসও পড়ছেন তো। কাজেই পড়ার ভুবনটা তো এত সংকীর্ণ না, তাই না? এটা তো আর ঢাকা আশুলিয়ার মতো ছোট জায়গা না। কিন্তু তবু কি কোথাও মনে হয় যে আমাদের বইগুলো আসার আগে একটু ওই যে একটা রিভিউ কিংবা সম্পাদনার জায়গাটা আর একটুখানি নজরদারি দরকার, এরকম কোথাও মনে হয় না? মুশকিল হচ্ছে তাহলে আমরা একটা পুলিশি ব্যবস্থার দিকে চলে যাব, এবং এই থট পুলিশ আমি একেবারেই বিশ্বাস করি না। যিনি করবেন তার যোগ্যতা কি, সেটাও তো প্রশ্ন উঠতে পারে। তার যদি একটা বিশেষ মতবাদ থাকে, ধরুন মনে মনে তিনি মুক্তিযুদ্ধের একটা বিরোধী মানুষ, তখন তার মনে হবে মুক্তিযুদ্ধের বইগুলিতে মানসম্পন্ন তিনি সরিয়ে রেখে দেবেন। তো ফলে আমি ওই স্বাধীনতা কাউকে দিতে চাই না। এটি একমাত্র পাঠকের নিজ এখতিয়ারে আসে, পাঠকই বিচার করুন। এবং আমি দেখেছি অনেক লেখককে পাঠকরা পছন্দ করেননি, তিনি আস্তে আস্তে পাত্তারি গুটিয়ে চলে গেছেন অন্য কোথাও। কিন্তু যে কদিন তিনি বইয়ের সঙ্গে আছেন, থাকুন না, বইয়ের একটা আলাদা আভা আছে। তো বইয়ের দিকে তাকালেই তো আনন্দ লাগে। তো বইয়ের সঙ্গে যিনি আছেন, তিনি তো আর নেহাত কোনোদিন খারাপ হতে পারবেন না। তিনি একটা পথেই তো আছেন, সেই পথেই আমরা সবাই থাকি। আপনি এটাকে খুবই পজিটিভলি দেখছেন। আমি ইতিবাচকই বলি। আমি অনেক বই পাই যেগুলি আমি ৩ পৃষ্ঠার বেশি পড়তে পারি না, কিন্তু আমি তাকে সম্মান জানাই। তিনি তো এই কাজটি করেছেন বসে বসে, তার সন্তানদের হয়তো সময় দিতে পারেননি, তার বাচ্চা হয়তো খুব আনন্দিত
আমার একটা কলেজ পড়ুয়া মেয়ে একবার আমাকে বলল, স্যার আমার বাবা একটা বই লিখেছেন, পড়ুন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করলাম। মেয়ে যেখানে বলছে পড়ুন, আমি পড়লাম, আমার ভালো লাগেনি, কিন্তু পড়লাম মেয়ের বিশ্বাসটাকে সম্মান জানাতে। হয়তো সেও একদিন অনেক বড় লেখক হতে পারবে, যখন দেখবে যে তার বাবার বই অনেকে পড়েছেন এবং হয়তো তাদের ভালোও লেগেছে। একজনের তো ভালো লাগতেই পারে, ওর তো ভালো লাগছে। তো আমি গুণ বিচারে গেলেই তখন আমাদের সব গুলিয়ে ফেলি। সেজন্য আমি বইয়ের কোনো গুণ বিচারে যাওয়ার পক্ষপাতী নয়। বইটা একটা বন্ধুর মতো, সব বন্ধুর সঙ্গে তো যায় না, তাই না? চমৎকার স্যার। এই পর্যায়ে একটু ভিন্ন রকমের একটা প্রশ্ন আছে আমার, ঠিক প্রশ্ন নয়, যেহেতু আপনি দীর্ঘ জীবন শিক্ষকতা করছেন, এই মুহূর্তে সমাজে একটা সংকট দেখা দিয়েছে বা আমরা দেখতে পাচ্ছি, বা আমরা অনেক ভীত হয়ে পড়ছি। আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসরুমে নানান রকমের ঘটনার কারণে শিক্ষার্থীর জীবন বিপন্ন হয়, তারা ভুল পথে চলে যায়, সুইসাইডের দিকে যায়, কিংবা তারা তাদের সাথে, পরিবারের সাথে বা শিক্ষকের সাথে, শ্রেণীকক্ষের সাথে একটা বড় ব্যবধান হয়। সেখানে অবশ্য অনেকে কাউন্সিলিংয়ের কথা বলেন। যেহেতু আপনি আপনার জীবনের বড় একটি অংশ জুড়ে অনেক শিক্ষার্থীদেরকে পড়িয়েছেন, আপনার কাছে কি মনে হয় স্যার, এই যে সংকটটা আমরা ক্রমেই বাড়ছে, সেটাকে আমরা কিভাবে আর বাড়তে না দিতে পারি, মানে কিভাবে এখানেই আমরা কনক্লুশন যেতে পারি? এই সংকট বাড়ার একটা কারণ হচ্ছে আমাদের শিক্ষক যারা হচ্ছেন তারা হয়তো দুর্বিপাকে পড়ে শিক্ষকতায় গিয়েছেন। শিক্ষকতা একটা প্রস্তুতির বিষয় আছে, যে আমি শিক্ষক হওয়ার আগে আমি ভালো ছাত্র ছিলাম কিনা, ভালো মানে আমি একেবারে আমার ফল ভালো তা না, আমি মনোযোগী ছিলাম কিনা, আমি আমার শিক্ষককে বোঝার চেষ্টা করেছি না, আমি আমার বন্ধুদের, সহপাঠীদের বুঝতে চেষ্টা করেছি কিনা, তাদের সঙ্গে আমার জীবন মিলিয়েছি কিনা, এই অনেকগুলি বিষয় এখানে উঠে আসে। যখন একজন শিক্ষক শ্রেণীকক্ষে গিয়ে তার নিজের বিদ্যা এবং বিবেচনা অনুযায়ী কাজ করতে থাকেন এবং সবাইকে সঙ্গে নিয়ে চলেন, তার অপূর্ণতাগুলি শিক্ষার্থীরাই পূর্ণ করে দেয় এবং তখন তার শ্রেণীকক্ষে কখনো কেউ অমনোযোগী হয় না। কিন্তু যিনি এক ধরনের জ্ঞানের অহংকার নিয়ে যান, অথবা যিনি রাজনৈতিক ভেদবুদ্ধি বিবেচনায় যান বা সাম্প্রদায়িক ভেদবুদ্ধি নিয়ে অনেকে যান, আমাদের দেশে এটি ক্রমাগত বাড়ছে, কিন্তু তখনই হয় এই বিপত্তিগুলি। ভিকারুন্নেসা স্কুলের যে ঘটনাটি ঘটল, একজন শিক্ষার্থীকে যেভাবে অপদস্থ করা হলো, এটি কোনো ক্রমে কোনো শিক্ষকের করা উচিত নয়। তার এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় যাওয়া উচিত। বালু মহালে যান না, অসুবিধা কি, তাই না? তার তো অনেক কাজ আছে করার। তিনি ইট ভাটা খুলে বসেন, কে তাকে থামাচ্ছে? তিনি শিক্ষকতা কেন করবেন? শিক্ষক হওয়া মানে আমার একটা অবস্থাকে মেনে নেওয়া যে আমার আর্থিক খুব সঙ্গতি থাকবে না, কিন্তু মানসিক একটা শান্তি থাকবে আমার। এখন তো শিক্ষকদের বেতন ভাতাও আছে, সেজন্য আর্থিক সঙ্গতির বিষয়টা কিন্তু অত প্রকট নয় এখন। কিন্তু প্রধানত যার করতে হবে, আমার শিক্ষার্থীকে আমি কি শেখাচ্ছি, এটার পাশাপাশি কিভাবে শেখাচ্ছি, তাদেরকে আস্থায় আনছি কিনা, তাদেরকে সম্মান করছি কিনা। যে আমি শ্রদ্ধার বিষয়টি বললাম, যে শ্রেণীকক্ষে শ্রদ্ধার বিষয়টি থাকে, সেখানে কোনোদিন এই আত্মঘাতী চিন্তা কারো মাথায় আসতে পারে না। তো এটি সবচেয়ে ভয়াবহ একটা বিষয়, যে একজন শিক্ষার্থী যখন শিক্ষক থেকে কোনো সুরক্ষা পায় না, কোনো সান্ত্বনা পায় না, তাকে সান্ত্বনা খুঁজতে হয় মৃত্যুর মধ্য দিয়ে। এটি তো একটা জাতির জন্য একটা কলঙ্কের বিষয়। কিন্তু সেখানে একজন শিক্ষকের ভূমিকা, মানে যদি কাউন্সেলিং এর কথা বলি, একেবারে আমি এই প্রসঙ্গটা আসতে যাচ্ছি। একজন ভালো শিক্ষককে কতখানি আশ্রয়ের জায়গা হতে গেলে তাকে ভালো কাউন্সিলরও হতে হয়, কিংবা কতটা ভালো কাউন্সিলর তাকে আমাকে মনে রাখতে হবে যে একজন শিক্ষার্থী যখন আমার কাছে আছেন, হয়তো পরিবারেও তাকে সেই ধরনের বুদ্ধিশুদ্ধি দেওয়া হচ্ছে না, কাউন্সিলিং যাকে বলি আমরা, সেই ধরনের দেওয়া হচ্ছে না। হয়তো সেখানে অসুবিধা আছে, বড় পরিবারে যেটি অসম্ভব থাকতেও পারে। ফলে একজন শিক্ষককে ওই পিতামাতার জায়গায় আসতে হবে প্রথমত। দ্বিতীয়ত, হয়তো তার বয়সের ব্যবধানে, হয়তো আমি যেরকম এখন, আমি হয়তো তার পিতামহের জায়গাতেও চলে আসতে পারি, কিন্তু একটা জায়গায় আমাকে আসতে হবে যেখানে আস্থার জায়গা, যেখানে সে আমাকে বিশ্বাস করবে। আমার দরজাটা সবসময় খোলা রাখতে হবে, আমার কানটি সবসময় তুলে রাখতে হবে তার জন্যে। সময়ের কোনো ব্যবধান এখানে চলবে না, আমার সময়টা তার জন্য দিতেই হবে। যদি এই বিষয়গুলি আমি মনে রাখতে পারি, তাহলে দেখা যাবে যে আমি আসলেই একটা বিষয় তৈরি করেছি যেটা আস্থা। আস্থাটা যদি চলে আসে, তাহলে আমি মনে করি যে এরপর আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো কাউন্সিলিংয়ের তো মনস্তত্ত্বের বিষয়ে, টিনা তো নিজে একজন মনস্তত্ত্বের ছাত্রী হিসেবে উনি জানেন বিষয়গুলি, যে কিছু কিছু তত্ত্ব আছে, কিছু কিছু প্রয়োগ আছে। একটা জায়গায় তত্ত্ব ভুলে যেতে হয়, প্রয়োগটা এতই ব্যক্তিগত হয়ে যায়, এত ইউনিক যাকে বলি আমরা হয়ে যায়, একক, যে সেখানে তত্ত্ব কাজ করে না। সেখানে একজন শিক্ষককে এগিয়ে গিয়ে তাকে একটা জায়গা দিতে হয় যে তুমি সেখানে বসো, তোমার কথাগুলি বলো। একজন শিক্ষককে শ্রোতা হতে হবে, শুধু বক্তা হলেই চলবে না। শুনতে হবে, অনুধাবন করতে হবে, মনের সঙ্গে মনটা মেলাতে হবে
সহানুভূতি যাকে বলে, সহমর্মিতা যাকে বলি, সেগুলি থাকতে হবে। শিক্ষকতা খুব কঠিন কাজ আমি বলি, আমি তো 42 বছর শিক্ষকতা করে এখনও করছি। আমার মনে হয়েছে এর মতো কঠিন কাজ পৃথিবীতে নেই। নিয়েছি বটে, কিন্তু প্রতিদিন একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়, কারণ প্রত্যেক শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, সে একটা নতুন, আমার জন্য একটা ধাঁধা, তাকে আমি কোনো ছাঁচে ফেলতে পারি না। আর ক্রমাগত জীবন পাল্টাচ্ছে। এখন ফেসবুকের আসক্তি থাকে, আমি কিভাবে তাকে সরাবো একটা ব্যাপার, কিন্তু আমি তাকে সরাতে চেষ্টা করছি, কারণ আমি তাকে বোঝার চেষ্টা করছি। এই যে নতুনত্ব, এটাকেও আমাকে জানতে হবে। দৃশ্য মাধ্যম সম্পর্কে আমি যদি না জানি, ছেলেমেয়েরা যে গান গায় সেগুলো যদি আমি না জানি, একদিন একজন আমাকে বলল, স্যার আপনি গানটা শুনেছেন অপরাধীরে? আমি শুনে বললাম যে মনে মনে বললাম তো শুনিনি। বললেন কে গেয়েছে? বলে স্যার শুনেন। আমি ইউটিউবে শুনে চুপচাপ বসে আছি। বেশ কিছুদিন পর বললাম আমি শুনেছি, কিন্তু এখানে এইরকম হলে ভালো হতো না? সে বলে স্যার আপনি তো শুনেছেন। সে যে আমি শুনেছি খুব আপ্লুত হয়ে গেল। তার ধারণা আমি তার ওই সমান চলে আসলাম। গানটা কি ভালো মন্দ সে বিচারে আমি যাচ্ছি না, কিন্তু আমার শুনতে অসুবিধাটা কোথায়? স্যার অনেক কিছু জানছি মূলত আপনার কাছ থেকে। কাউন্সিলিং এর প্রসঙ্গটায় এলাম, তার মানে মোদ্দা কথা আমি এটা বলতে পারি যে একজন ভালো শিক্ষক যিনি হবেন, পিতৃস্থানীয় বলি কিংবা বন্ধুস্থানীয় বলি, কিংবা পিতামহ স্থানীয় যদি বলি, কারণ সে সম্পর্কেও তো থাকে, ভালো কাউন্সিলর তাকে হতে হয়, তাকে ভালো শ্রোতা হতে হয়, তাই তো? আচ্ছা, এবার একেবারেই ব্যক্তিগত একটা প্রশ্নে যাই। সৈয়দ মঞ্জুরুল ইসলামের এত বছরের শিক্ষকতা জীবনে, লেখালেখির জীবনে, তাকেও তো একটা প্রস্তুতির মধ্য দিয়ে আসতে হয়েছে, এত বছরের একটা যাত্রা সেটা নির্ধারণ করতে। কিভাবে তিনি নিজেকে প্রস্তুত করেছেন এই পথ পাড়ি দেওয়ার জন্য, কিংবা আলাদা কোনো প্রস্তুতি ছিল কিনা? একটা বিষয়ে আমার পৃথিবীটা সবসময় আকীর্ণ। আচ্ছা, আমি যখন স্কুলে পড়ি তখন আমার অনেক বন্ধু, আচ্ছা, আর বন্ধুত্ব তৈরি হয় খেলার মাঠে। আমরা এটা ভুলে যাই, আমাদের খেলার মাঠ নেই। কম্পিউটার গেম খেলে কোনো বন্ধুত্ব হয় না। ফেসবুকে বন্ধুত্ব হয় বটে, কিন্তু সবচেয়ে মজা লাগে যখন শুনি কাউকে আনফ্রেন্ড করা যায়। আচ্ছা, আচ্ছা, বন্ধুকে আমি আনফ্রেন্ড করলাম, তাহলে বন্ধুত্বের সংজ্ঞাটা কি? আড়িদ পাতা ছিল এক সময়। খেলার মাঠটা ছিল আমাদের সময় অত্যন্ত দুর্দান্ত একটা জায়গা, যেখানে জীবন দক্ষতা শিখতে হতো। বড়কে শ্রদ্ধা করা, সমানদের সঙ্গে হুটোপুটি করে বেড়ানো, এই ঘুড়ি উড়াচ্ছি তো ঘুড়ির পিছনে, কাটা ঘুড়ির পিছনে দৌড়াচ্ছি, কারো বাড়িতে গিয়ে আচারের বয়াম উল্টে দিচ্ছি, সেখানে বকা খাচ্ছি, আবার আদর করে একটু কিছু দিচ্ছেনও খেতে, ইত্যাদি ইত্যাদি করে জীবনটা বিচিত্রভাবে কাটিয়েছি। মফস্বলে শহরে বড় হয়েছে। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, একটা হলে সকল জেলার বন্ধু পেয়ে গেলাম। বলে কতখানি বিস্তৃত হয়ে গেল আমার জীবন, এবং সকলের থেকে আমি শিখি। আমি একটা জিনিস কি, আমি সবসময় খুব খোলা মন নিয়ে চলি পৃথিবীতে। আমি খুব ঝট করে কোনো মূল্যবোধে যাই না, কাউকে বিচার বিশ্লেষণে যাই না। একজন বলছে ও খারাপ ছেলে, আমি বললাম না, আমার তো চোখে পড়েনি, দেখলাম খারাপ ছেলে তথাকথিত আর একটা ভালো জিনিস আছে, তো আমি সেটাই মনে রাখি। আমি তার খারাপ জিনিস মনে রাখার দরকারটা কি? তো এইভাবে আমি যখন এগিয়ে গেছি, আমি দেখেছি আমার জীবনে অপূর্ণতাগুলি আস্তে আস্তে সব পূর্ণ হয়ে যাচ্ছে। আর তখনও কি ব্যক্তিগত দুঃখ কষ্ট এগুলি আর তখন ব্যক্তিগত থাকে না। আছে না যে আমি যখন কেউ কাঁদে তখন সবাই যদি তার সঙ্গে কাঁদে তখন কান্নাটা হালকা হয়ে যায়। আমি হাসতে পারি একা, সেটা কোনো সমস্যা নেই, বরঞ্চ আমার হাসির সঙ্গে একজন হাসলে মনে হয় যে ও আবার হাসছে কি জন্য। কিন্তু যখন আমার দুঃখে কেউ কাঁদে তখন মনে হয় যেন আসলেই আমার কান্নাটা আমার নিজের একা নয়, ছড়িয়ে পড়েছে সবখানে। তো এইভাবে যখন আমি প্রস্তুতি নিচ্ছি, আমার মনে হয়েছে এইভাবেই জীবনটাকে আমি দেখেছি। আর জটিলতাটা আমি পরিহার করি, ওই মানসিক দূরত্ব ইত্যাদি, মানে জটিলতার থেকে আপনি নিজেকে দূরেই রেখেছেন। অসংখ্য ধন্যবাদ আজকে দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক কিছু জানার ছিল, কিন্তু সময়ের একটা বাধ্যকতাও তো আমাদের, বাধ্যতাও রয়েছে ওই জায়গাটা। আপনাকে বিদায় জানাচ্ছি, তবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দর্শকদেরকে একটু ছোট্ট করে বলতে চাই, আপনারা অনেকেই শিক্ষক হতে চান ভবিষ্যতে, হয়তো ভাবছেন আমাকে কি কি করতে হবে, কি কি গুণাবলী আমার মধ্যে আনতে হবে, কিংবা কোন পথ আমি অনুসরণ করতে পারবো। আজকে দিনে আশা করছি আপনারা অনেক দিক নির্দেশনা পেয়ে গেলেন। প্রত্যেকে ভালো থাকবেন, আমরাও বিদায় নিচ্ছি। স্যার, আপনার প্রতি শুভকামনা রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে দর্শক আপনারাও ভালো থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন। শুভ সকাল। শুভ সকাল।